লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের রাজনীতিতে চলছে রাজনীতিবিদ কেনা বেচার আপনার মানে হিড়িক। দল ছেড়ে, নিজের গোড়া দল ছেড়ে, যার জন্য সংগ্রাম করেছে বছরের পর বছর, দল ছেড়ে পালিয়ে যাচ্ছে শুধুমাত্র কেউ এমপি হওয়ার জন্য, কোনো কারণে যদি হয়, মানে যেখানে প্রশ্ন হলো একটা the serious the integrity of our political parties and leaderships at a stake right now, অর্থাৎ তাদের ইন্টিগ্রিটি মানে রাজনৈতিক অ্যাকসেপ্টেবিলিটি, একটা সিরিয়াস একটা মানে গ্রহণযোগ্যতার প্রশ্ন উঠেছে এই জায়গাতে। তাহলে যে দলকে নিয়ে তারা রাজনীতি করে সেই দল যদি ইলেক্টেবল না হয় বা সেই আইডিওলজি, তাহলে আপনি এই দল বা এই আইডিওলজি নিয়ে রাজনীতি কেন করবেন? আপনার কাছে যদি মনে হয় ওই আইডিওলজিটা বেটার এবং ইট ইস ইলেক্টেবল, why do you do your own? That is a big question. এবং রাজনীতিতে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রিটি যে একদমই প্রতিষ্ঠা হয়নি, সেটার সুস্পষ্ট প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। At the same time, I would like to discuss about Jamaat's generosity that could, cause a disastrous result for Jamaat Islami, undoubtedly, ladies and gentlemen. For example, সকল বিকাল দল পরিবর্তন করছে সবাই। এখানে বলে রাখি যে জামায়াত ইসলামী তারা শরিকদেরকে তাদের গুরুত্বপূর্ণ সিটসগুলা ছেড়ে দিয়েছে। আনবিলিভেবল জেনারসিটি। বাট দ্য কোয়েশ্চেন ইজ, এটা তারা সত্যিকার যাদেরকে ছেড়ে দিয়েছেন, আমি নিশ্চিত করে 3টা আসনের নাম আমি বলতে পারি আপনাদেরকে, যে এই আসনগুলাতে যাদেরকে ছেড়ে দিয়েছেন জামায়াত ইসলামী, এই আসনে ওই প্রার্থীগুলা জিততে পারবেন না। জামায়াতের প্রার্থীর অপার সম্ভাবনা ছিল, আমি নিজে দেখেছি। সেই আসনগুলো তারা ছেড়ে দিয়েছেন। ইট ইস এ ডিজাস্টার ফর জামায়াত ইসলামী, ট্রাস্ট মি। মেবি দে মেকিং সিরিয়াস মিস্টেক। আমার ধারণা জামায়াত ইসলামীর তারা যে কয়েকটা আসন তারা দেখলাম যে নিশ্চিত করে আমি বলতে পারি ওই আসনে তারা জিততে পারবেন না, কিন্তু তারা যাদেরকে দিয়েছেন তারা ছেড়ে দিচ্ছেন। এটা জামাতের তারা নির্বাচনে জিততে সম্মত চান না, এই জন্যই তারা 110টা আসন তারা ছেড়ে দিয়েছেন শরিকদের জন্য। নির্দ্বিধায় বলে রাখি, ওই জায়গা থেকে 15টি আসন পাবেন কিনা সেই সন্দেহ থেকেই গেল, এবং আই এম ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট দিস, রাইট? আচ্ছা, এখন আসি যে আপনার যারা দল ছেড়েছেন, বিভিন্ন দলে যাচ্ছেন এমপি হওয়ার দৌড়ে, এরা কেউ ভালো অবস্থানে নেই, লেডিস এন্ড জেন্টলম্যান। এদেরকে মানুষ প্রত্যাখ্যান করতেছে, মানুষ দে আর মকিং এট দ্যাম, লাফিং এট দ্যাম, অনেস্টলি স্পিকিং, এবং এক ধরনের সত্যিকার অর্থেই তাদের আসল চরিত্র প্রকাশ পেয়েছে বলে মানুষ মনে করেছে। এমপি হওয়ার জন্য নিজের দল ছেড়ে কোয়ালিশনও নয়, নিজের দল ছেড়ে, নিজের মার্কা ছেড়ে অন্য দলের মার্কা নিয়ে নির্বাচন করছেন অনেকেই। এদের রাজনৈতিক ইন্টিগ্রিটি নিয়ে সীমাহীন প্রশ্ন আছে, এবং সদিচ্ছা এবং সততা নিয়ে প্রশ্ন আছে। যারা এই কাজ করতেছেন তারা এমপি হলেই সত্যিকার অর্থেই কি তারা মানুষকে সার্ভ করতে পারবেন কিনা, এই প্রশ্নটাই রেখে দিলাম। কেননা আমার কাছে এটা এক ধরনের সিরিয়াস ডিসক্রিপেন্সিস ইন দ্য পলিটিক্যাল সিস্টেম মনে হয়েছে, এবং আমাদের যে ইরোশন অফ ডেমোক্রেসি বা ইরোশন অফ লিডারশিপস যেটা বাংলাদেশে সাধারণত আছে, আমরা দেখে থাকি, সেটার সুস্পষ্ট প্রতিফলন বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? কেননা কিভাবে আপনি নিজের দল, যে দল এত কষ্ট করে, এত সংগ্রাম করে আপনি গড়ে তুললেন, সেই দল ছেড়ে, আপনার দল ছেড়ে আরেকটা দল আপনি যোগ দিচ্ছেন। দ্য কোয়েশ্চেন ইজ, ক্যান ইউ রিটার্ন টু ইউর ওন পার্টি? ইটস ইম্পসিবল। এবং এই ধরনের কেউ করতে চাইলে তাকে রাজনীতি করতে দেওয়াই উচিত না, কারণ আপনি এমপি হওয়াটাই আপনার কাছে মুখ্য। অবশ্যই ইট ইজ ইটস এ ম্যাটার, বাট আপনি যেভাবে দল ছেড়ে আপনি কোয়ালিশন নিয়ে, নিজের কোয়ালিশনের থেকে নিজের মার্কা নিয়ে আপনি নির্বাচন করার সাহসও নাই, আপনার ন্যূনতম সাহস দেখাতে পারে নাই। প্রতিযোগিতা করে ফেল করলেও কিন্তু সেটা গৌরবের ছিল, সেই দিকেও যান নাই আপনারা। দিস ইজ আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি শকড এগুলা দেখার পরে, এবং সত্যিকার অর্থে যে রাজনীতিতে গুণগত অনেক পরিবর্তন আসেইনি, দ্বারে কাছেও যায় নাই, সেটা আমরা দেখলাম গেল একটা। সেকেন্ড থিং হলো যে এদিকে শিখরা শেখ ফর জাস্টিস, তারা যেটা করেছেন, তারা আপনার লন্ডনে বা সারা পৃথিবীতে তারা আপনার প্রোটেস্ট করছেন হাদির জন্য। দিস ইজ দ্য পলিটিক্যাল গেম ফর দেম, বাট ইট হ্যাজ আ পজিটিভ সাইড। এবং সেই সাথে তারা আজকে 55 বা 55 লাখ বা 5.5 মিলিয়ন টাকা, নট ডলার, তারা ঘোষণা করেছেন হাদিকে যিনি দৌড়িয়ে দিতে পারবেন 55 লক্ষ টাকা তারা পুরস্কার দিবে বলে তারা ঘোষণা দিয়েছেন হাদির কুনিদের জন্য, which is remarkable, এবং it has drawn the attention of world media, particularly Indian media, ladies and gentlemen. So this is a great stuff যেটা আমরা দেখলাম। এখন তারা এই কাজটা তারা আপনার করতেছেন। এখানে বলে নাকি যে আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, হাদির সাথে আমার কখনো দেখা হয় নাই। আমি বাংলাদেশে গেছিলাম, আমি মনে করেছিলাম নেক্সট টাইম আসলে তার সাথে দেখা হবে বা করবো আমি, কিন্তু আনফর্চুনেটলি এটা একটা দুঃখের বিষয়। আমি চাইলে দেখা করতে পারতাম,
তার সাথে কিন্তু আমার দেখা হলো না। আমি দাওয়াতও দিতে পারতাম অনুষ্ঠানে, সেটা মনে করলাম পরে হয়তো বা করবো তারে, তখন আসলে এতটা লাইমলাইটে ওই ওরতে আর আসে নাই তখনও, বুঝছেন, কিন্তু কথা বলতো, আমরা দেখতাম, তার কথা শুনতাম। অনেক ক্ষেত্রেই দুঃখ লাগে সেই ক্ষেত্রে। এবং হাদিকে বলছি যে হাদির ওভারঅল পজিশন আমি ইভালুয়েট করে আমি বলছি, হাদির প্রতিটা শব্দ, প্রত্যেকটা কথা বাংলাদেশের কথা। আপনি যেই দল করেন, যদি বাংলাদেশকে বিশ্বাস করেন, বাংলাদেশে বিশ্বাস করেন, বাংলাদেশিজমে বিশ্বাস করেন, ট্রাস্ট মি, হাদিস শুড বি your talking point. And you cannot dislike him as long as you love, like, and you want a well-being of your people and country, because he was something different. আমি আবার বলেছি, 54 বছরে নতুন প্রজন্মের সবচেয়ে বড় ইনভেনশন, রেভলিউশন আর ইনভেনশন হচ্ছে ওসমান হাদি। ট্রাস্ট মি, আপনি যদি তাকে দেখেন, আবার বলছি, আপনি যদি দেশকে ফিল না করেন এবং সত্যিকার অর্থেই ইউ ডোন্ট হ্যাভ এনি কমিটমেন্ট টু দ্য পিপল ইন বাংলাদেশ, ইউ উইল নেভার বি এবল টু ফিল ওসমান হাদি। ট্রাস্ট মি, এবং এটা রিগ্রেট। এবং যারা ফিল করে না, দে উইল নেভার ফিল anyone like Hadi, because they don't feel Bangladesh. Bangladesh is not in their heart. The personal gains is the matter over there. Ladies and gentlemen, here is the stuff. Let me tell you one thing. হাদির বিচার হইতে হবে। হাদির যদি বিচার না হয়, বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে। কেন পড়বে? কারণ আর হাদিরা জন্ম নিবে না। যত বিচার যদি হয়, হাদিদের জন্ম আমাদেরকে নিতেই হবে। দেশকে, বাংলাদেশকে যদি আপনারা এগিয়ে নিতে চান, হাদিদেরকে সাপোর্ট করতে হবে, হাদিদেরকে এগিয়ে নিতে হবে। ওয়াই? বিকজ হাদিরাই আগামীর ভবিষ্যৎ। গুণে ধরা রাজনৈতিক ব্যবস্থা এবং এই রাজনৈতিক পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট যারা আছে, দিস ইজ নট ফাংশনাল এনিমোর। আপনারা এই নির্বাচনে দেখতেছেন এই রাজনৈতিক, মানে এই যে নির্বাচন কেন্দ্রে কি ধরনের অবস্থা চলছে বর্তমানে বাংলাদেশে। লেডিস এন্ড জেন্টলম্যান, শেম অন ইউ পলিটিশিয়ানস, আমি আপনাদেরকে বলি। এবং আমি দুঃখ লাগে, আজকে আমি আপনাদেরকে আরও একটি তথ্য দিতে চাই। 80% পলিটিশিয়ানসরা যারা বর্তমানে নির্বাচন করবেন, অলরেডি নির্বাচিত হওয়ার পথে, they are not fit for the purpose, or they are not qualified to be an MP, but unfortunately they will be your MP. This is alarming. এরা সত্যিকার অর্থেই তারা মনে করেন আমি একটা ব্রিজ করব, এজন্যই আমি এমপি হব, আমি এখানে একটা কালভার্ট নির্মাণ করব, এজন্যই এমপি। দ্যাটস নট ইয়োর ইভেন জব, বাট স্টিল তারা মনে করেন এটাই এমপির জব। যতক্ষণ পর্যন্ত নীতি নির্ধারক এবং আইন মানে প্রণয়নের ব্যাপারে তারা জ্ঞানগর্ব এবং কোয়ালিফাইড থাকবেন না, বাংলাদেশের আইন প্রণেতা বা এই ধরনের লেজিসলেটরস যারা আছেন, তাদের দিয়ে বাংলাদেশের কোনো গুণগত পরিবর্তন আসবে না। আপনার নির্দ্বিধা বলতে পারি, 80% পলিটিশিয়ান যারা ক্যান্ডিডেটস, যারা এই নির্বাচনে নির্বাচিত বা প্রতিনিধিত্ব করবেন, কম্পিটেন্সি টেস্টে এমপি হওয়ার দৌড়ে বা রাজনীতি বিষয়ে তারা ফেল করবেন। তারা 100 মার্কের পরীক্ষা নেওয়া হলে তারা 10, 15, 20-এর উপরে কেউ স্কোর করতে পারবেন বলে আমার অন্তকে মনে হচ্ছে না। দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট, লেডিস এন্ড জেন্টলম্যান। এগুলো একটা। সেকেন্ড থিং হলো, আপনাদেরকে আরও একটা খবর, সেটা হলো যে ভারতের মানে অধঃপতন ঠেকানো যাচ্ছেই না। ভারতের ইন্টারন্যাশনালি ভারত ডিফেমড হচ্ছে, অনেক প্রপাগান্ডা করার পরে রক্ষা পাচ্ছে না। আজকে সবচেয়ে বড় অ্যালার্মিং খবর হলো ভারতীয়দের জন্য, সেটা আমি মনে করি এটা ভারত বা ইন্ডিয়ানস লিভিং অ্যাব্রড, পার্টিকুলারলি ইউরোপিয়ান কান্ট্রিজ and other countries should take this one into consideration, that one of the guy from the United Kingdom, উনি বলেছেন খ্রিস্টানদের মানে 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 যে মানে অর্থাৎ বড়দিনে বা ক্রিসমাস ডেতে যে হামলা হয়েছে ভারতে, সেই হামলার ভাঙচুরের ফটো পোস্ট করে উনি বলেছেন দিওয়ালি আসুক, আমরা দেখে নেব। এটা কিন্তু উনি বলছেন, এবং এটা টুইটারে, ইটস অ্যালার্মিং। এই ধরনের ঘটনা ঘটতে পারে, কেননা মানুষ যখন একটা ঘটনা আর একটা ঘটনার জন্ম দেয়, এটা কিন্তু সত্য, এবং এটা আমরা দেখেছি। আমরা মনে করি যে যারা আছেন তারা খুব কেয়ারফুল থাকবেন, এই বিষয়টা মানে আপনার ভেবে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড থিং হলো, আপনার ভারতের রুপির অবমূল্যায়ন। আপনারা জানেন ঐতিহাসিকভাবে মানে ভারতীয় কারেন্সি বা রুপি, যেটা সবচেয়ে ডিভ্যালুড এগেনস্ট ডলার্স ওর মানে বিগ আপনার যে ফরেন কারেন্সি, পার্টিকুলারলি ব্রিটিশ পাউন্ডস অ্যান্ড আপনার এই যে ইউরো, রাইট, এটার বিপরীতে বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থানে ভারতীয় মুদ্রা। আজকে সবচেয়ে বড় যে খবরটা, সেটা হলো যে ইন্ডিয়ান পাসপোর্টের র্যাঙ্ক অফ ইন্ডিয়ান পাসপোর্ট আপ ইন ডাউনগ্রেডেড বাই 5 points, ফর এক্সাম্পল 5 আপনার পয়েন্টস। ফর এক্সাম্পল, তারা আসলে আগে 80-তে, বর্তমানে 85 মানে নাম্বারে মানে ভারতীয় পাসপোর্টের মান বা দাপ নেমে এসেছে। অর্থাৎ বলতে গেলে আমি যদি বলি যে আপনার ভারতের অর্থনীতি প্লাস ভারতের যে মানে আপনার যে মানে the fame যেটা ইমেজ, I mean in walls, I mean like everywhere, সেটা somehow being downgraded or মানে defamed because তাদের বিভিন্ন কারণে। আজকে মানে নরেন্দ্র মোদী, অথচ ভারতের আপনি দেখেন ভারতীয় মিডিয়া কোনোভাবে এই বিষয়টাতে কোনো কথাই বলছে না, অথচ এটা নিয়ে কথা বলা দরকার তাদের, কেন নাই, কোনো বক্তব্য নাই, কেন নাই?
তাদের বক্তব্য একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের এনসিপি জামাতের সাথে যোগ দিয়েছে। আজকে দেখেন আপনি একদম ফার্স্ট পোস্ট থেকে শুরু করে ওয়াইন থেকে শুরু করে প্রতিটা মিডিয়াতে মানে এরা ইসলামিস্ট, এরা চলে গেছে আপনার এই কিসের সাথে, আপনার এই জামাতের সাথে, এদেরকে ডিফেম করার চেষ্টা হচ্ছে বারবার। আপনি কল্পনা করতে পারেন এটা আমাদের দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স, আমাদের দেশের রাজনীতি, আমরা কোথায় যাব না যাব, আমাদের কোন দল কার সাথে যাবে, কি দৌড়বে কি থাকবে, এটা একান্তই বাংলাদেশের ব্যাপার বা ম্যাটার। কিন্তু আপনি দেখেন যেভাবে তাদের মিডিয়া এটা কাভারেজ দিচ্ছে, দিস ইজ আনবিলিভেবল। মানে এদেরকে মানে ভারতীয় মিডিয়া বা ভারতের এদেরকে কোনো আর কোনো কাজ নেই নাকি না আমি জানি না। মানে আচ্ছা বিজেপি কার সাথে গেল বা কংগ্রেস কার সাথে গেল, বাংলাদেশের মিডিয়া দেখেছেন এই খবরটা, কখনো আলোচনা শুনেছেন? বা তৃণমূল কার সাথে গেল, মানে ভারতীয় মানে ভারতের কথা বলছি, বা আপনার আরো যে যে পার্টিগুলো আছে, আম আদমি পার্টি মানে খেজরওয়ালা বা মানে এই খেজেরাওয়ালা, এইটা কোথায় গেল? আমরা কি এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াতে কোনো কথা আছে? নাই। কিন্তু দেখেন এনসিপির পিন পয়েন্ট করে পয়েন্ট বাই পয়েন্ট তারা আলোচনা করতেছেন, মানে এনসিপি চলে গেছে জামাতের সাথে। হোয়াট ইজ দ্য প্রবলেম? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনাদের এত সমস্যা কেন বাংলাদেশকে নিয়ে? এটা কারণটা কি জানেন? বাংলাদেশকে নিয়ে তাদের এই সমস্যার মূল কারণ হলো আমাদের রাজনীতিবিদরা ঐক্যবদ্ধভাবে একটা আওয়াজ দিতে ব্যর্থ হয়েছে, সেটা হচ্ছে যে you need to shut your mouth regarding Bangladesh, stay right there, leave us alone, let us handle our internal affairs, this is not your affairs। এই কথাটা বলতে পারে নাই বলে আজকে আমরা এই অবস্থায় পতিত হয়েছি। যত দেশ থেকে ভারতের প্রভাব মুক্ত হয়েছে, কোনো দেশে তাদের এই ধরনের মানে প্রভাব নাই বা এই ধরনের ঘাটাঘাটি নাই, শুধু বাংলাদেশ দিয়ে। কেন? বাংলাদেশ প্রশাসনিকভাবে বাংলাদেশের দুর্বল, রাজনৈতিকভাবে অভ্যন্তরীণ রাজনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল। আপনি দেখেছেন কিনা শেখ হাসিনা যখন ভারতে গেলেন, ভারতে যাওয়ার পরে all parties they made an alliance এবং they stood by শেখ হাসিনা's position or her আপনার এই staying in India। আপনি দেখেছেন? অর্থাৎ কংগ্রেস থেকে শুরু করে আপনার বিজেপি থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে সবাই বলছে শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে, উনি আমাদের সম্পদ, আমাদেরকে রাখতে হবে, তাকে মানে তার জন্য কাজ করতে হবে। কিন্তু বাংলাদেশের এটা পারে না কেন? এটা আপনি কি বলছেন? ইন্ডিয়ানস আর হ্যাপি ফর তারেক রহমান রিটার্ন। ওয়েল দে মেবি দে ক্যান, দ্যাটস আপ টু দ্যাম বাই দ্য ওয়ে। সো বাট আমার জায়গাতে এটাই যে আমরা কেন বলতে পারি না এটা দেবতৈন ভাষায়, মানে যে আমরা আপনারা আপনাদের অ্যাফেয়ার্স যে থাকেন আমাদের অ্যাফেয়ার্সে, এই নির্বাচনে রেজাল্টটার উপর নির্ভর করে ভারতের ইনফ্লুয়েন্স আমাদের দেশে সারা জীবনের জন্য কিভাবে থাকবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আমার বলে রাখি যে আমার স্ক্রিনে এখন বেগম খালেদা জিয়াকে আপনারা দেখতে পাচ্ছেন, ওনাকে ভদ্রমহিলাকে দেখেন, ওনাকে রাখাটা ভালো, কারণ উনি সত্যিকার অর্থেই মানে বাংলাদেশের মানে অনেক জায়গাতে ওনার কমিটমেন্ট ছিল, এই কমিটমেন্টগুলো সারা জীবন থাকুক বিএনপির ভিতরে যদিও নাই। এবং আজকে বিএনপির মানে জাতীয়তাবাদী দল বিএনপির, আমি বিএনপির অনেকে আপসেট, অনেকের সাথে আমার কথা হয়েছে, মানে এই স্বল্প সময়ে টেক্সটিং হয়েছে অনেকের সাথেই। তারা বলেছেন যে তারা খুব আপসেট, বিশেষ করে কারওয়ান বাজারে বা খারওয়ান, এই যে কারওয়ান, এই কারওয়ান বাজারে যে ঘটনা ঘটেছে এটা বিএনপির মারাত্মক ক্ষতি করেছে। এখানে আজকে এই নির্বাচনের সময় এখন যে অবস্থা চলছে এগুলা ভয়ঙ্কর মানে ধারণ করেছে। এবং আরো একটা প্রতিবাদ জানাতে চাই, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের কুখ্যাত পুলিশ অফিসার বা আইজিপি বেনজিরের খুব কাছের লোক, ব্যবসায়িক পার্টনার, বিজনেস পার্টনারকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়েছে। তীব্র প্রতিবাদ জানাই এটার জন্য। বিএনপির মানে এত বড় দল নাই কোনো মানুষ, বিএনপির কোর মানুষ আছে যারা কাজ করেছেন 17 বছর ধরে, জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধারণ করেন নিজের হৃদয়ে, তারা বেগম খালেদা জিয়াকে ধারণ করেন। এই ধরনের একজন মানুষকে এই আসনে মানে নমিনেশন পাওয়ার মতো যোগ্য থাকলো না। কিসের সাথে কি কারণে? এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে মাইন্ড করবেন না, আমি আজকে বলতে বাধ্য হলাম, বলতে চাইনি, এগুলা বলতে বাধ্য হলাম। চিটাগং এরিয়াতে আওয়ামী লীগ গণনার যত মানুষের মানে নমিনেশন পেয়েছে, কোনো না কোনোভাবে আসালামের হাত আছে এখানে। সরি টু সে দ্যাট, এটা বলতে বাধ্য হলাম, আজকে বলা দরকার বলে বলছি। আমরা এটা আশা করি না, এই জন্যই দেশ সবার আগে, রাইট? কোনো না কোনোভাবে আমি আজকে আপনাদেরকে বলি যে এই যে চট্টগ্রামের যতজন মানে মানে আওয়ামী লীগ গণনার মানে কি পেয়েছেন, নমিনেশন পেয়েছেন, কোনো না কোনোভাবে এরা আপনার এসালমের হাত। এবং শুনেছি এসালম নাকি প্রায় 70 কোটি টাকা, ইভেন নট অনলি মানে বিএনপি মানে জামাত গরানার অ্যালায়েন্স ওনাদের নিজেদের লোক কোনো না কোনোভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারা, মানে কোনো কোনো ক্ষেত্রে। দিস ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। এটা মানে এটা যদি হয় তাহলে মানে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে নিতে পারবেন আপনি, লুটপাট করে নিয়ে এই টাকা দিয়ে আপনার এমপি বানাবেন, আপনার ক্ষমতা আপনি বজায় রাখবেন, তাহলে এই দেশের পরিবর্তনটা কোন জায়গায় হবে? এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের এটা নিয়ে আলোচনা করা দরকার।
অনেস্টলি স্পিকিং মানে 70 কোটি টাকা নাকি উনি ইনভেস্ট করেছে এই নির্বাচনে ওনার নিজের লোককে মানে বিভিন্ন দলে নমিনেশন পাইয়ে দেওয়ার জন্য, এবং এই কথাটা মিথ্যা না হওয়ার সম্ভাবনা 100%। ওয়াই? বিকজ এই ভদ্রলোক এত টাকা পয়সা লুটপাট করেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, 70 কোটি কেন 700 কোটি টাকাও যদি নির্বাচনে সে খরচ করতে চায়, এবং এটা তার জন্য এটা প্রফিটেবল, কারণ এই ব্যক্তিগুলো তার বক্তব্যই দিবে, বিশেষ করে চট্টগ্রাম এরিয়াতে। এবং এই যে বেনজিরের যে মানে লোক যিনি পেয়েছেন, আমি যতটুকু শুনেছি উনি মানে একই এই যে একটা লিস্ট আছে এসালাম থেকে একটা লিস্ট আসছে, মানে বিভিন্ন রাজনৈতিক দলে এদেরকে নমিনেশন দিতে হবে। এই দলের অন্তর্ভুক্ত অনেকে আছেন যারা সত্যিকার অর্থে এসালাম গরানার, এবং এসালামের মাধ্যমেই মানে তারা বর্তমানে নমিনেশন পেয়েছেন এখানে। দিস ইজ অ্যালার্মিং লেডিস এন্ড জেন্টলম্যান। আরও একটা আপনার কি হচ্ছে আজকে, মানে আমেরিকার একজন কংগ্রেসম্যান উনি বাংলাদেশে হিন্দু দীপু দাসের হত্যার বিষয়ে উনি কি করেছেন, উনি প্রতিবাদ জানিয়েছেন এবং এটার জন্য উনি নিন্দা জানিয়েছেন। এখানে একটা জিনিস বলে রাখি আমি আপনাদেরকে, আমি যতটুকু শুনলাম যে দীপু দাসকে হত্যা করেছে একজন হিন্দু লোক, এটা আমি শুনলাম। একজন হিন্দু আরেকজন হিন্দুকে হত্যা করেছে, তার সাথে বাকিরা। এটা রাজনৈতিক না, এটা ধর্মীয় না, কিন্তু আজকে দেখেন এটাকে নিয়ে বাংলাদেশের যে পরিমাণ বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হয়েছে, ইট ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। আমি বাংলাদেশ সরকারকে বলবো, আমি এখনো বলছি, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় এই প্রপাগান্ডার বিরুদ্ধে একটা ইন্টারন্যাশনাল প্রেস ব্রিফিংস করা দরকার বাংলাদেশ সরকারের, জানিয়ে দেওয়া দরকার প্রত্যেকটা গভর্নমেন্টকে চিঠি দিয়ে যে ইন্ডিয়া বাংলাদেশকে ডিফেম করার জন্য এই কাজ করে থাকে। বিচ্ছিন্ন একটা ঘটনা দীপু দাসের ঘটনা, কিন্তু আপনি দেখেন যেভাবে এটাকে মানে পরিচালনা করতেছে তারা, এবং যেভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা এটার মাধ্যমে চালাচ্ছে, ইট ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমরা সরকার যদি এটাকে হ্যান্ডেল করতে না পারে, এই প্রপাগান্ডা, যদিও প্রেসিডেন্ট মানে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে দি স্পেশালিটি অফ ইন্ডিয়া ইজ দ্যাট ফেক নিউজ, ইন্ডিয়ান মিডিয়া ইজ ফেক নিউজ, এবং ইনফ্যাক্ট মানে ফেক নিউজ। এবং আপনি দেখেন আজকে মিলিয়নস অফ ভিউজ তারা নিচ্ছে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কথা বলা, এবং বাংলাদেশ এবং ভারতকে নিয়ে এবং হিন্দু মুসলমানের এই প্রপাগান্ডা নিয়ে। দিস ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনি কি বলছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আচ্ছা, আর কি বলছেন যে হিন্দুরা সেফ না ওখানে? কোথায় হিন্দুরা সেফ না আপনি আমাকে বলেন? বাংলাদেশে সেফ না ভাই? আমার হিন্দুরা মানে ভারতের বাইরে সব, ভারতের চেয়েও সেফ আমাদের হিন্দুরা। আপনি বলেন ভারতের দলিত হিন্দুরা যারা আছেন, বিশ্বাস করেন এরা যে পরিমাণ নির্যাতনের শিকার হচ্ছে উগ্র হিন্দু মানে যারা আছেন তাদের মাধ্যমে থেকে, এটা আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি মনে করি একটা সিরিয়াস মানে একটা ব্যাপার। আচ্ছা, আচ্ছা, আজকে আরেকটা খবর হলো যে এনসিপির 2 জন সাবেক উপদেষ্টা তারা নমিনেশন পান নাই কোনো দল থেকে, তারা নমিনেশন পান নাই, মাহফুজও পান নাই এবং আসিফ মাহমুদও পান নাই। এই 2 জনকে দায়িত্ব কেউ নিবে না। জামায়াত ইসলামী বলছে এই 2 জন যে তারা যদি দুর্নীতি করে থাকেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ তারা, যেহেতু এই অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, এই অভিযোগ পরবর্তী সময় জামাতের উপরে চলে আসবে। আর বিএনপির মানে যেহেতু আসিফের সাথে অনেক মানে সমস্যা হয়েছে বিএনপির যারা আছেন তারা, সুতরাং আসিফকে বিএনপি নমিনেশন দেবে না, এটা মোটামুটি আমি আগ থেকে কনফার্ম ছিলাম। কারণ মানে ইসরাক হোসেন সহ আসিফের সাথে মারাত্মক ধরনের ব্যাটল, মানে অনেক মানে যুদ্ধ হয়েছে তাদের সাথে, সুতরাং তারা যে দিবে না সেটা আমি জানতাম। লিসেন জেন্টলম্যান, আর আমার হাতে অনেক কাজ, অনেস্টলি স্পিকিং, আমাকে শেষ করতে হবে, আমাকে যাইতে হবে। আমি এতটুকু বলে রাখি যে আমরা প্রবাসী যারা আপনারা যোগ দিলেন এই মাত্রে, এতটুকু আমি নিশ্চিত করে বলি যে আমাদের রাজনীতিবিদরা বাংলাদেশে পরিবর্তন আনতে আবারও ফেল করেছে। 54 বছর পরে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন রাজনীতিবিদের অদক্ষ এবং দেশপ্রেমহীন পলিটিশিয়ানদের কারণে মোটামুটি এক ধরনের ফেইলিয়ারের মুখোমুখি আছে। আগামী নির্বাচন কিভাবে আপনি ভোট দিবেন, এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ আগামীতে কিভাবে চলবে। মনে রাখবেন এতটুকু, কারণ এটা মানে এই অলরেডি তারা ফেল করেছেন ডেফিনেটলি। এখন নির্বাচনটা যদি হয়, ভালো মানুষ যদি উঠে আসে, যে কোনোভাবেই হোক নির্বাচিত হয়ে, হয়তো একটা পরিবর্তন আমরা পেতে পারি। অনেক প্রপাগান্ডা এই জায়গাতে আমরা দেখতেছি। বাই দ্য ওয়ে, আজকে বলে রাখি যে আজকে কারওয়ান বাজারে, আবারও বলি এই পয়েন্টটাতে, কারওয়ান বাজারে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে কারওয়ান বাজারের চাঁদাবাজির বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছেন, এবং এটা সরাসরি বলছেন বিএনপির যুবদলের নেতা, উনি মানে যিনি এই চাঁদাবাজির সাথে যুক্ত, এটা বিএনপি পরীক্ষিত ব্যক্তি এবং একদম পোস্টেড, মানে রাইট। এটা বিএনপির জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার এই সময় এসেছে, এবং আমরা এগুলার থেকে মুক্ত থাকতে চাই, এবং আমাদের দেশ সত্যিকার অর্থে সবার দেশ। এটা আমি ব্যবসা করব, আমি কেন আরেকজনকে মানে চাঁদা দিতে হবে? আমার এটা কিসের স্বাধীন মানে দেশ হলো? এটা আমরা আসলে মানে খুবই দুঃখ লাগে এই কালচার এবং এই ট্র্যাডিশন থেকে যেন আমরা বের হয়ে যাই। আচ্ছা, আপনি বলছেন আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন মানে
ঠিক আছে, দ্যাটস ফাইন, বাট ইসলামী আন্দোলনের যারা আছেন তারা কি পাশ করতে পারবেন? তারা অনেক বড় বড় জামায়াতের নেতা, তাদেরকে ছেড়ে দিয়েছেন মানে আসন, তারা কি পাশ করতে পারবেন? আমি মনে করি জামাত ভুল করেছে। জামাত 250টা আসন তাদের হাতে রেখে দেওয়া উচিত ছিল। তারা মাত্র 190টা থেকে তারা কতটা আসন পাবে আমি জানি না, তবে এটা যে মিস্টেক। এবং বিশেষ করে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, কে কীভাবে নেবেন জানি না। ধরেন হবিগঞ্জ 4 মানে অলিউল্লাহ নুমান ভাইয়ের আসনটা উনি ছেড়ে দিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিবকে। উনি কি সেখানে পাশ করতে পারবেন সৈয়দ ফয়সলের সাথে? আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। নুমান ভাই যে মানে শাউট দিয়েছিলেন এই উই কুড সি এ গুড শট অ্যাবাউট দ্যাট, বাট আনফর্চুনেটলি এখান থেকে সরে এসেছেন। আমি জানি না মানে কীভাবে হবে, তবে লেটস সি হোয়াট হ্যাপেন্স। বাট ডেফিনেটলি জামায়াত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আসন, গুরুত্বপূর্ণ আসনগুলো ছেড়ে দিয়ে, আনডাউটেবলি। ডেফিনেটলি হাসনাতের আসন ছেড়ে দিয়েছে, ইটস এ গ্রেট স্টাফ, দে শুড হ্যাভ বিন ডান দ্যাট। এটা তারা ছেড়ে দেওয়া উচিত ছিল। তারা আর একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে বহির্বিশ্বের যে ধরনের মানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, আমি নির্দ্বিধায় বলতে পারি আগামীতে ইউরোপ আমেরিকাতে বাংলাদেশের রাজনীতির প্র্যাকটিস বা যে ধরনের অ্যাক্টিভিটিস হয়, অ্যাক্টিভিটিসগুলা হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে। যে উশৃঙ্খলতা আমরা প্রতিদিন প্রতিক্ষেত্রে দেখতেছি, কেননা মানে মানে ইউরোপিয়ানরা, আমেরিকানরা এগুলো দেখতেছে, এবং যখন দেখে তারা তাদের রাস্তাঘাটে ডিস্টার্ব, তারা যেতে পারে না, মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে, মারামারি হচ্ছে, তারা খুবই মানে অ্যাংরি, এবং এই বিষয়গুলা ওই দেশের সরকারগুলা খুব গুরুত্ব সহকারে নিচ্ছে বলে আমি আপনার মনে করি। আপনি বলছেন নীল প্রবাসী পার্টি, আমি গতকালকে বলছি, আজকেও নির্দ্বিধায় আপনাদের উদ্দেশ্যে বলি, আমি মনে করি প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে একটা প্রবাসী পার্টি, নাম আমরা দেব নিশ্চয়ই, এটা গঠন করা দরকার বাংলাদেশকে রক্ষা করতে গেলে। কেননা রাজনীতিবিদরা এ দেশকে রক্ষা করতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না, এবং রাজনৈতিক প্রচারণা এবং সেন্টিমেন্টের ভিতরে 54 বছর পরে এবং এই 17 বছর শেখ হাসিনার অধীনে থাকার পরেও বিন্দুমাত্র মানসিকতার পরিবর্তন হয় নাই অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে। যেই লাউ সেই কদুই তারা দেখছেন, নির্দেশ দিচ্ছেন, এটা পরিবর্তনের হাওয়া নয়, পরিবর্তনের কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না ওই জায়গাতে। আমি মনে করি এদেশ আমরা খাওয়াই, রাজনীতিবিদদেরকে এদেশের ড্রাইভিং সিটে বসতে দিবেন না। আমি প্রত্যেকটা প্রবাসীর প্রতি অনুরোধ করে এলাম, রাজনীতিবিদরা যারা কখনোই মনে না করে এদেশের মালিক তারা, দেশের মানুষের মা বাপ তারা, তাদেরকে বলবেন এই সেন্টিমেন্টটা ধারণ করতে, দায়িত্বহীন ভাষায়, ইউ আর জাস্ট এ সার্ভেন্ট অ্যান্ড ইলেক্টেড অফিসিয়াল ফর এ টেম্পোরারি টাইম, ইউ শুড, আপনাকে দেওয়া হয়েছে এই দায়িত্ব, শুধুমাত্র আমাদের জন্য কাজ করবেন, আমাদের অধিকারের জন্য কিছু কথা বলবেন, রাষ্ট্রের আইন প্রয়োগ বা ব্যবস্থাপনায় যুক্ত হবেন। এর বাহিরে আপনি কেউ না, ইউ আর নট এ সুপার পাওয়ার, ইউ আর নাথিং। বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের, আর কেউ যদি এই দেশের মালিকানা দাবি করে থাকে সে হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা। কেননা প্রবাস ছাড়া বাংলাদেশ উইল বি collapsed in 24 hours, এবং বাংলাদেশের দুর্ভিক্ষ অনাহার মানে দেখা দিবে বাংলাদেশে যদি প্রবাসীরা টাকা না পাঠায়, প্রবাসীরা টাকা না দেয়। সুতরাং আর বাংলাদেশে, কেননা আমি এটা এই কথাটা এই জন্যই বললাম, বাংলাদেশের রাজনীতিবিদদের যে ধরনের তাদের ব্যবহার, আচরণ দেখলে মনে হবে এদেশের মালিক সে এবং তার বাবা ছিল বা তার নেতা নেত্রী। দ্যাট্টইন ভাষায় ভেরি ক্লিয়ারলি বলে দিবেন আপনি এদেশের মালিক না, আপনি কেউই না এদেশের। আপনি নিজেকে যতই বড় বড় কথা বলেন না কেন, ইউ আর নাথিং বাট এ বোগাস। আসছেন কিছুদিনের জন্য, এমপি হন আর যাই হন, চ্যালেঞ্জ করবেন প্রতিটা ক্ষেত্রে ওনাদেরকে, সার দিবেন না। সার দিয়ে মাথার উপরে তুলে ফেলছেন, এজন্য এরা মনে করে এই দেশের মালিক তারা, অথবা তার বাবা, তার মা, তার নেতা, তার নেত্রী, এগুলোর থেকে বেরিয়ে আসুন, মানে প্রতিবাদ করুন। আর এদেরকে যেভাবে যে অধিকার তাদের আছে ওই অধিকার পর্যন্ত তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, অতিরঞ্জিত কাজ করবেন না। দে আর নাথিং টু বি অনেস্ট। যদি নির্বাচিত মানে 5 বছর অন্তর ভোট প্রয়োগ করার অধিকার থাকে, এরা গার্বেজ ছাড়া আর কিছুই না। আর আমি আবার বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, 80% রাজনীতিবিদরা বর্তমানে একটা দেশের এমপি হওয়ার জন্য বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমপি হওয়ার জন্য যে ধরনের দক্ষতা যোগ্যতা থাকা দরকার, রাজনীতি বোঝার দরকার, সেন্টিমেন্টাল চেঞ্জ দরকার, তাদের কাছেও নাই। 80% ইজ কমপ্লিটলি নট আপ টু দ্য মার্ক, দে শুড নট বি এমপি, বা আনফর্চুনেটলি তারা এমপি হবে। এবং এদের মুখে আইনের শাসন, বিচার বিভাগের পরিবর্তন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, সুশাসন, মানে গুড গভর্নেন্সের শব্দের দ্বারে কাছে এরা নাই, এদের দ্বারা কোনো পরিবর্তন হবে না। এটাই দুর্ভাগ্যজনক। আমি আবার বলছি যে আমাদেরকে আরও একটা রেভলিউশনের মাধ্যমে, আমি বলছি না আন্দোলন, মানে কথাবার্তার মাধ্যমে, প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে রাজনীতিবিদদের পরিবর্তন হওয়া দরকার। এবং এই নির্বাচন হোক বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলা, আপনি যদি যোগ্য না থাকেন, ইউ শুড নট বি এন এমপি এন্ড ইউ আর নট গোয়িং টু বাই এমপি। এই বক্তব্য যদি ভোটের মাধ্যমে আমরা দিতে পারি, বাংলাদেশ উইল বি ফিক্সড ইনশাল্লাহ। আজকে আমার সময় আর নাই, ভালো থাকবেন, কথা হবে আগামীকালকে ইনশাল্লাহ ব্যাপক আলোচনা। আসসালামু আলাইকুম।